বন্ধুগণ, ছোট গল্পের নাম ছোট গল্প হলেও সেটা কিন্তু একেবারে ছোট থাকে না। হাস্য, কৌতুক বা দুঃখপূর্ণ কোনো বিষয়ের মাধ্যমে শিক্ষাদান করা হচ্ছে ছোট গল্পের উদ্দেশ্য। তাই এসব রীতি প্রয়োগ করে একটা ছোট গল্প লিখতে লিখতে সেটা লম্বা হয়ে যায়। তাই আজকের গল্পাংশের গল্প এক ভিডিওতে আপলোড না করে 3টা ভিডিওতে আপলোড করছি। আজকে পড়ে শোনাবো করুণ পরিণতি গল্পের দ্বিতীয় অংশ। সামান্য ভুলের পরিণতি যে কী করুণ হতে পারে তার এক সফল চিত্র আজকের এই গল্পাংশে তুলে ধরব। একটু ধৈর্য ধরে গল্পটি শোনার অনুরোধ রইল, কারণ প্রথম পড়তে তেমন ভালো না লাগলেও শেষে যখন দেখবেন প্রথম দিকের সঙ্গে শেষের দিকের বেশ আশ্চর্যজনক মিল আছে, তখন গল্পের রস আস্বাদন করতে পারবেন। তো যাই হোক, আর দেরি না করে এবার গল্পে চলে যাই। আজকে আমরা আলোচনা করব করুণ পরিণতি গল্পের দ্বিতীয় অংশ। তখন আমি একেবারে ছোট। আমার বাসা থেকে কিছু দূরের আরেক বাসার রাজু নামক একটা সহপাঠী ছেলের সঙ্গে তখন আমার বন্ধুত্ব হয়েছিল। একে অন্যকে এড়িয়ে এক মুহূর্ত থাকতে পারতাম না। খেলাধুলা ও অন্যান্য বালকোচিত বিষয়ে তখন উভয়ে একই সঙ্গে থাকতাম। বড় হয়েও এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবটা কাজে ও স্বর্গের সুখ থেকে জমের মুখ পর্যন্ত সবটা ব্যাপারে দুজনে একসঙ্গে থাকতাম। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার 2 মাস পরেই এর একটা ব্যতিক্রম ঘটে গেল। আগে আমাকে পাওয়ার পর রাজুর পেটের কথা শেষ হতো না। এখন সে তেমন কথা কয় না এবং বরাবর তাকে অন্যমনস্ক দেখি। কারণ জিজ্ঞেস করলে সহসা সচেতন হয় বলে ও কিচ্ছু না, পরে কিছু না বলে অপ্রতিভ হয়ে পড়ে। আমি বুঝে ফেললাম যে রাজু কয়েকদিন থেকে আমার কাছে কি একটা গোপন করছে। মনে মনে বললাম, দুনিয়ার সব কথাই তো তুমি আমায় বলো, কিন্তু এখন এমন কোন কথাটা আমার কাছে লুকুচ্ছ বুঝতে পারছি না। তবে বাছাধন, আমাকে না বলে তোমার উপায় নেই, তাই তুমি আমায় না বলা পর্যন্ত আমিও পিলাপিলি করে রহস্য উদ্ঘাটন করছি না। দেখি তুমি কোন বিষয়ে কতদূর অগ্রসর হও, তুমি আমায় ছেড়ে কত দূর যেতে পারো। আমাদের বাসার একেবারে কাছেই কলেজ। গলি দিয়ে হেঁটে যেতে সদর রাস্তা পর্যন্ত 6 মিনিট ও সদর রাস্তা দিয়ে কলেজ যেতে আরও 2 মিনিটের পথ, তাই হেঁটেই যাতায়াত করি। কয়েকদিন পরে একদিন রাজু ও আমি কলেজ থেকে একসঙ্গে বাসায় ফিরছিলাম। তখন গলির পাশে একটা নির্জন ঝাউ গাছের নিচে দাঁড়িয়ে বড় গম্ভীরভাবে সে আমায় বলল, ভাই মানিক, অনেক দিন থেকে তোকে একটা কথা বলি করছি, কিন্তু পাশে তোর বিরক্তি লাগে ও তুই রাগ করিস, এই ভয়ে কোনো মতে বলতে পারছি না। কারণ যেটা বলবো সেটা আমার পক্ষে ক্ষতিকর ও তোর পক্ষে বিরক্তিকর, কিন্তু এখন আর না বলে পারছি না। আমার মনের ভালো অথবা মন্দ যে কোনো কথা তোকে বলবো না তো আর কাকে বলবো? তোর মতো আপনজন এ সংসারে আমার আর কে আছে বল? তুই আমার সুখ দুঃখের সাথী। অনেক দিন থেকে রাজুর মনের যে গুপ্ত কথাটি শোনার জন্য মনে মনে অধীর আগ্রহে প্রতীক্ষা করছি, আজ সেই কথাটি তার মুখ থেকে শুনতে পাবো বলে ভেতরে ভেতরে স্বস্তি বোধ করলাম ও সে সঙ্গে বড় উৎসুক হয়ে উঠলাম। কিন্তু প্রবল আগ্রহ গোপন করে একেবারে স্বাভাবিকভাবে অভয় দিয়ে তাকে বললাম, বল, তোর যা বলার আছে সম্পূর্ণ নির্দ্বিধায় আমায় বল। সে বড় কাতর হয়ে একটু দীর্ঘ করে বলতে লাগলো, কলেজে ভর্তি হয়েই আমিনা আমাদের সহপাঠিনী প্রতি আমার একটা আকর্ষণ অনুভব করি। তার কোকিলের মতো কণ্ঠস্বর, চোখের চকচকে কালো দুটো তারা, ঘন কালো দুটো ভুরু, প্রশস্ত ললাট, পাখির চঞ্চুর মতো তীক্ষ্ণ নাক, গোলাপি অষ্টাধর, স্ফটিকের ন্যায় স্বচ্ছ দাঁত, মসৃণ দুটো গণ্ড ও ভুবনমোহন হাসি, সমস্ত মিলে সুমার্জিত পুরু চেহারাই আমাকে মুগ্ধ করে ফেলে। কিন্তু তাদের সঙ্গে আমাদের কুটুম্বিতা হবার নয়, এই ভেবে আমি অনেক দিন ধৈর্য ধরে থেকেছি। কিন্তু পরে আর পারলাম না। আবার ধীরে ধীরে তার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে লাগলো। তখন মনে মনে অহরহ তার রূপ ধ্যান করা সুখকর বলে মনে হলো। পরে তার কথা ভাবা অনেকটা কর্তব্য বলে বোধ হলো। পরে তার কথাবার্তার মাধুরী মনের কানে অমৃত ধ্বনি বলে বাজতে লাগলো। তারপর কল্পনার মাহাত্ম্যে তাকে প্রেমিকা সাজিয়ে গোপন স্থানে নিয়ে গিয়ে ভাব বিনিময় করতে লাগলাম। এরপর স্ত্রীর আসনে খাড়া করে তাকে আদর, সুহাগ, রসিকতা, বাচালতা, একটু আধটু ভর্ৎসনা ইত্যাদি করে দৈনন্দিন জীবন অতিবাহন করতে লাগলাম। মোট কথা হলো ভাই, ওকে ছেড়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। কে যেন শত সহস্র বৎসর আগে তার চিত্র আমার বুকের খাতায় ভালোবাসার কালি দিয়ে এঁকে রেখেছে। সে যেন আমার আপনের চেয়ে আপন। আমি বললাম, তোর কথার কোনো উত্তর হয় না, তবে শুন একটা কথা। তোর বাবা একজন প্রফেসর, মাও একজন শিক্ষিকা, তুই তাদের একমাত্র সন্তান, নয়নের মণি, আদরের খনি।
তুই নিজে কত ভালো একজন ছাত্র, তোর এতটুকু সুখের জন্য মা বাবা কত কী করছেন। তোকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন আছে তাদের মনে। তুই এভাবে তাদের আশা ও স্বপ্নে জলাঞ্জলি দিস না। ওর মুহ কাটিয়ে আবার স্বাভাবিক হয়ে ওঠ। ফুলের মতো ফুটে ওঠা জীবনটাকে এভাবে নষ্ট করিস না। পৃথিবীর অনেক মহাপুরুষ এই মুহে পড়ে জলে পুড়ে ছারকার হয়েছে, কারণ এই মুহে পড়ার পর মানুষের নিজের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান থাকে না। আমি চাই তুই উন্নত পরিবারের ছেলে, তোর নিজের জীবনের উন্নতি হোক। তুই বুঝতে পারছিস না কয়েকদিন থেকে তোর মানসিক ও দৈহিক কতটা বিকৃতি ঘটেছে। তোদের তুলনায় আমিনাদের কিছুটা আর্থিক দুর্বলতার কথা ছেড়ে দিলাম। তোর বাবা রাজি হলে প্রতিবন্ধক হিসাবে সেটা কোনো বিষয়ই নয়, কিন্তু তিনি যে রাজি হবেন না কোনো মতেই। আমিনার বাবার সঙ্গে তার যে পুরনো বিবাদ, পারতপক্ষে তার ছায়াও তিনি পা দিয়ে মারাতে নারাজ। তাই বলছি, বিয়ের কোনো সম্ভাবনা দেখছি না। সেজন্য অনুরোধ করছি, পাগলামি করে মাঝে থেকে সঠিক পথ হারিয়ে বিপদগ্রস্ত হয়ে যাস না। পরে একুল অকুল দু কুলি চলে যাবে, কোনো কুলি থাকবে না, তখন কি করবি? সে বলল, তুই যে কথাগুলো বলছিস তা মোটেই আমার মাথায় ঢুকছে না। মানে তবে অনুমান করছি কথাগুলো সম্পূর্ণ সত্য ও মূল্যবান। কিন্তু তোর কাছে আমার একটি কথা, ভাই, দয়া করে এ ব্যাপারে আমায় বাধা দিস না, বরং যথাসাধ্য সাহায্য কর। তোর দুস্থির কসম, তোর পায়ে পড়ি। রাজুর এহেন কাতরোক্তির কোনো পাল্টা জবাব দিতে পারলাম না, বরং মনে দয়ার উদ্রেক হলো। তাই তার হাত ধরে বললাম, রাজু, আমি তোর সুখ দুঃখের সাথী হিসেবে না হয় প্রাণ দিয়েও সাহায্য করলাম। তোর মা বাবার হাত পা ধরে পারি, আর যেভাবে পারি মনে কর রাজি করলাম। কিন্তু যার জন্য তুই অতটুকু, তার দিকটা তো প্রথমে ভালোভাবে বুঝতে হবে। তার মনটা ফ্রি আছে না অন্য কোথাও বাধা আছে? তুই তার ভালোবাসার সাগরে অহর্নিশ হাবুডুবু খাচ্ছিস, কিন্তু সে তো এ বিষয়ে কিছুই জানে না। রাজু বলল, সেও আমাকে ভালোবাসে। আমি বললাম, কিভাবে বুঝলি? সে বলল, আমি এমনিতেই বুঝতে পারি। কেন, তুই কি বুঝতে পারছিস না? আমরা প্রত্যহ বিকেলে আমাদের ছাদে উঠে যখন গেম খেলি, তখন সে কোনো না কোনো সুতা করে তাদের ছাদের ওপরে ওঠে। হয়তো একটা বই হাতে নিয়ে বসে থাকে, নয়তো লুডু খেলার ছলে পরিচাকাকে নিয়ে বসে থাকে। আমি বললাম, তুই কেমন করে জানলি যে সে তোর জন্য এসব ছলনার আশ্রয় নিয়ে ছাদে উঠে বসে? সে বলল, এসব ছলনা ছাড়াও তার অন্যান্য আচরণে বুঝতে পারি। আমি বললাম, সে হয়তো এমনি এসব করছে, আর তুই এই আচরণকে তোর প্রতি তার ভালোবাসার লক্ষণ বলে মনে করছিস। এ সময় এমন হয়, মেয়েদের স্বাভাবিক আচরণকেই ছেলেরা তাদের প্রতি মেয়েদের গাঢ় অনুরাগ বলে বিবেচনা করে, কারণ ছেলেদের 16 আনা বুধ শক্তি থাকে না তখন। তা সে যাই হোক, আমি মনে করি তার সঙ্গে একবার সরাসরি কথা বলে দেখা দরকার। তুই একটু থাম, কাল এ ব্যাপারে একটা কিছু করা যাবে। আচ্ছা, আমিনার সঙ্গে কখনো ফোনে কথা বলেছিলে? সে বলল, না, তার ব্যক্তিগত মোবাইল নেই, আর ঘরের মোবাইলে ফোন করলে তার মা ধরে ফেলেন, তাকে ধরতে দেন না। পরদিন কলেজের কাজ শেষে ঘরে ফেরার পথে অন্যান্য ছাত্রছাত্রীর কাছ থেকে আমি আমিনাকে ডেকে একটু দাঁড়াতে বলি। আমিনা জিজ্ঞাসা করলো, কেন, কিছু বলবে মানিক? আমি বললাম, হ্যাঁ বলবো, তবে আমি নয়, তোমার সঙ্গে রাজুর একটা কথা আছে। আমিনা বলল, কী কথা রাজু, বলো। রাজু তখন বিনীতভাবে বলল, তুমি বিরক্ত হবে না তো? আমিনা বলল, বিরক্ত হবার মতো কথা না হলে হব কেন? তখন রাজু তার দু চোখ আমিনার চোখের প্রতি স্থির রেখে বড় বিনীত ও কিছুটা অপ্রতিভ স্বরে বলল, শুনো আমিনা, তোমাকে বলবার অনেক কথা আছে, কিন্তু আবেগের আবেশে বর্তমানে তেমন কথা খুঁজে পাচ্ছি না আমি। তাই সংক্ষেপে যে দু একটা কথা মনে আসছে তা বলছি। আমিনা, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন একান্ত আপনভাবে তোমাকে কাছে পেতে চাই। আমি তোমার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তুমি না করো না প্লিজ। রাজুর প্রতি আমিনার মনোভাব যাই হোক, সে সময় সে মেয়েসুলভ স্বভাববশত অনেকটা গাম্ভীর্য দেখিয়ে বলল, তোমার কথার জটিতি কোনো উত্তর দিতে পারছি না রাজু, আমাকে একটু ভাবার সময় দাও। রাজু বলল, ভেবে কখন জানাবে? আমিনা বলল, জানাবো, তবে তার জন্য একটু সময় চাই। আমি নিজেই জানাবো তোমাকে, এর আগে তুমি কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। রাজু যাই হোক, তার প্রকৃতি আদৌ ভদ্র ও শান্তশিষ্ট, তাই সে একথায় সম্মত হয়ে বলল, ঠিক আছে, তাই হবে, এখন আমি চললাম। অনেক সময় এমন হয়, মানুষের মুখের জানানোর চেয়ে তার ভাবভঙ্গি, চালচলন, চাহনি এসব তার মনের কথা আরও স্পষ্টভাবে অন্যকে জানিয়ে দেয়। তখন আর মুখের কথার দরকার হয় না। আমাদের গল্পের নায়িকারও এমন হলো।
কয়েকদিন থেকে তার হাবভাব, অঙ্গভঙ্গি ও কটাক্ষ সব মিলে বুঝিয়ে দিল যে সে রাজুকে মনে প্রাণে ভালোবাসে। রাজু যদিও বুঝল যে আমিনা তার প্রেম জালে ফেসে গেছে, তবু সে কথার অন্যথা করে নিজে এগিয়ে গিয়ে কিছু বলছে না। এদিকে যে আমিনা একদিন তাকে বিনা সংকোচে বলেছিল যে সে নিজেই জানাবে, আজ সেই আমিনা মুখ ফুটে বলতে পারছে না। এ সময় লজ্জা কোথা থেকে এসে পড়ে। আরেকটি কথা, অনেক বিষয়ে মেয়েদের বুক ফুটে কিন্তু মুখ ফুটে না, এখানেও তাই হলো। তা সে যাই হোক, মুখ না ফুটলেও পরস্পর দেখা মাত্র চুকে চুকে কথা হয়, না দেখার বেলা মনে মনে কথা হয়। রাতে দুজন দুই বাড়িতে দুই বিছানায় শুয়ে থাকে, কিন্তু মনে মনে উভয়ে একে অন্যকে সামনে কাড়া করে কথায় কথায় অনুরাগ, হাসি, রসিকতা, তিরস্কার, রাগ ইত্যাদি করতে থাকে। এভাবে জেগে থেকেও উভয়ে রঙিন স্বপ্নের জাল বুনতে বুনতে কোন সময় রাত কাটিয়ে দেয় বুঝতে পারে না। আর মনে হয় যেন একের সঙ্গে অন্যের পরিচয় শত সহস্র বছর আগের, এবং সেই পরিচয় ও ভালোবাসা শত সহস্র বছর পরেও থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও। সে সঙ্গে মনে হয় পৃথিবীতে বাস করা অন্যান্য মানুষের চেয়ে তারা স্বতন্ত্র, ওদের সঙ্গে তাদের কোনো যোগ নেই, ওদের অপেক্ষা তারা অনেক সুখী, তাদের মতো সুখী আর কেউ নেই, তারা ব্যতীত বাকি সবাই একেবারে বৃথায় পৃথিবীতে বাস করছে। এইরকমভাবে উভয়ের মনের আবেগ যখন দুর্নিবার্য বেগে চলতে চলতে ধৈর্যের শেষ সোপানে গিয়ে পৌঁছল, তখন রাজুর কাছে প্রকাশ্যে ধরা দেয় আমিনা। সেদিন কলেজ ফেরার পথে সে সমস্ত লজ্জা ও সংকোচ কাটিয়ে মনের খাঁচায় আবদ্ধ কথাটি বলে ফেলে রাজুকে। তখন থেকে প্রায়ই আমার মধ্যস্থতায় গোপনে চলতে থাকে উভয়ের দেখা সাক্ষাৎ। মাস দিন কেটে গেছে। একদিন শহরের একটা রেস্টুরেন্টের কেবিনে মুখোমুখি বসে রাজু ও আমিনা। কেবিনের বাইরে বসে আমি। তারা কখনো মুচকে হেসে, কখনো বড় করে হেসে, কখনো চোখের জল ফেলে, কখনো গম্ভীর হয়ে কথা বলে, কখনো অভিমান করে একে অন্যের মন আদান প্রদান করছিল। হঠাৎ এক সময় আমিনা রাজুকে বলে উঠল, আচ্ছা শুনো, সবাই তোমাকে যে নামে ডাকে আমি সেই নামে ডাকবো না। সবার চেয়ে তুমি আমার কাছে স্বতন্ত্র, তাই আমি তোমার অন্য নতুন একটা নাম রেখে সেই নামে ডাকতে চাই, যে নামে কেবল আমি একা আমিই ডাকবো। রাজু বলল, ঠিক আছে, কী নাম রাখবে বলো। আমিনা বলল, তুমি আমার প্রেমিক, তাই আমি তোমার নাম রাখলাম সাজন। আজ থেকে তুমি আমার সাজন। রাজু বলল, তাহলে তোমারও তো একটা নাম রাখা চাই, যে নাম করে কেবল আমি ডাকবো। তুমি আমার প্রেমিকা, সেজন্য কি তোমার নাম রাখবো সজনী। রাজুর সদ্য পাওয়া নিজের নাম ও অর্থের সঙ্গে মিল রেখে প্রেমিকার নাম রাখার ইচ্ছে রেখে ও সে সঙ্গে নিহিত রসিকতা বুঝতে পেরে আমিনা বড় করে হেসে উঠল। বলল, না, এটা বাদ দিয়ে প্রেমের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য কোনো একটা নাম রাখো। রাজু বলল, তাহলে আরব দেশের প্রসিদ্ধ নায়িকার নাম রেখে দিই, লায়লা। আমিনা আগ্রহ ভরে বলে উঠল, না, লায়লা নয়, লায়লা শেষে তার প্রেমিক মজনুকে পায়নি, আমি লায়লার মতো তোমাকে হারাতে পারবো না। রাজু বলল, লায়লা নাম রাখতে কোনো বাধা নেই, কারণ লায়লা তার প্রেমিক মজনুকে পায়নি, সে দোষ লায়লার নয়, মজনুর। লায়লা একেবারে শেষ পর্যন্ত যে কোনো অবস্থায় মজনুকে পেতে উদ্ভ্রান্ত ছিল, কিন্তু মজনু লায়লার মা বাবার অসম্মতিতে বিয়ে করে তাদের মনে আঘাত দেবে না বলে তাকে বিয়ে করেনি। নামের বেলা যদি বারণ থাকে, তবে আমার নাম মজনু রাখতে বারণ থাকা উচিত, তোমার নাম লায়লা রাখতে নয়। আর যদি মজনুর দোষে তাদের বিয়ে সংগঠিত হয়নি, তবে এখানে তো আমার নাম মজনু নয়, আমার নাম সাজন, তাই এদিক থেকে তুমি নিশ্চিন্ত থাকো। আমিনা বলল, আচ্ছা ঠিক আছে, লায়লা নাম যদি তোমার অত পছন্দ, তবে তুমি এই নামেই ডেকো। রাজু বলল, শুধু রাখবো না, আজ থেকে মনের খাতায় প্রেমের উজ্জ্বল কালি দিয়ে লিখে রেখে পোষণ করব। আমিনার হাত দুটো এতক্ষণ টেবিলের উপরে রাখা ছিল। রাজুর কথা শেষ হতেই সে তার দু হাত তুলে রাজুর ডান হাতের মুঠো ধরে বড় অনুন্নত স্বরে বলল, শুধু কি তাই, আর কোথাও লিখবে না? রাজু তার দু চোখ আমিনার ঘন কালো চোখের প্রতি স্থির রেখে ও নিজের দুহাত দিয়ে আমিনার দুহাত চেপে ধরে ধীরে ধীরে বলল, মনের খাতায় লেখার পরেও আর কোথাও লেখার দরকার আছে? আমিনা বলল, দরকারের কথা নয়, মনের খাতায় লেখা তো আছেই। আমি চাই প্রকাশ্যে উভয়ের ডান হাতে লিখে রাখি আজকের দেওয়া দুজনের নাম। তোমার হাতে লেখা থাকবে লায়লা, আর আমার হাতে লেখা থাকবে সাজন। রাজু বলল, সেটা কীরকম? আমিনা বলল, কেন, উল্কি আঁকিয়ে লিখে নেব। রাজু বলল, ঠিক আছে, খুব ভালো কথা। আমিনা বলল, তাহলে চলো এখন আর উঠি। প্রেমিকদের ক্ষুধা, খাওয়ার ইচ্ছা বা খেয়াল থাকে না, কিন্তু যারা প্রেমিক নয় তাদের তো সাধারণ মানুষের মতো এসব থাকে। তাই তারা যখন প্রেমালাপের আতিশয্যে টেবিলে রাখা কফি ও অন্যান্য খাবারের রাজুর আদেশে বেয়ানা অনেক আগে রেখেছিল ওগুলো।
এই খাবারের প্রতি একেবারে নজর না করে উঠে পড়ল, তার অনেক আগেই আমি আমার বরাদ্দ খাবারগুলো উদরসাৎ করে ফেলেছিলাম। তাদের ঠান্ডা খাবারগুলো সেভাবেই উপেক্ষিত অবস্থায় পড়ে থাকে টেবিলের ওপরে। তারা খেলো না। রাজু মালিকের উচিত হিসেব চুকিয়ে দেয়, তারপর সবাই বেরিয়ে পড়ি। পরদিন দুজনেই আগের দিনের কথানুসারে শহরের এক স্থানে গিয়ে কাজ সারিয়ে নিল। উল্কি আঁকিয়ে আমিনা তার হাতে লিখিয়ে নিল সাজন এবং রাজু তার হাতে লিখিয়ে নিল লায়লা। বন্ধুগণ, এই হলো আমার করুণ পরিণতি গল্পের দ্বিতীয় অংশ। তো শুধু এই দ্বিতীয় অংশ পড়েই কোনো কিছু বুঝতে পারবেন না, সেটা তাৎপর্য কী বা সেটা রসাস আস্বাদন করতে পারবেন না। তাই গল্পটি তিনটা ভিডিওতে আপলোড করা হয়েছে। তো আপনারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3টা ভিডিওই দেখার বা শোনার অনুরোধ রইল।